নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজকে যা নিয়ে কথা বলবো তা বুঝতেই পারছেন এই মুহূর্তে যে পুলিশ যা ভূমিকা এই মুহূর্তে রাজ্যে নিচ্ছে তাতে সত্যি কথাই হ্যাটস অফ, এটা না বলে উপায় নেই। শুভেন্দু অধিকারী কিছুদিন আগে যে বক্তব্য রেখেছিলেন তার একটা খুব ছোট একটা ক্লিপিংস আপনাদের দেখাচ্ছিলাম একদম শুরুতেই। এখানে ফ্রি হ্যান্ড পুলিশকে দেওয়া হয়েছে, যেখানে অপরাধ হবে সেটা দমন করার জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হবে, যেটা বিগত তৃণমূল জমানায় দেখতে পাওয়া যায়নি, সেটা এই জমানায় করবে পুলিশ, করুক পুলিশ, করছে পুলিশ। তার পরপর যে স্টেপগুলো আপনারা দেখছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পরে পুলিশকে যেভাবে মেরুদণ্ড সোজা রেখে কাজ করার কথা বলা হয়েছে পুলিশ তাই করছে। কয়েকটা ছবি আপনাদের একটু শুরুতে দেখাই, চলুন। প্রথম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে পৌঁছে গেল লালবাজার থেকে সাদা জামার কয়েকজন পুলিশ কর্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শান্তিনিকেতন 188A, যেখানে মাছি গলতে পারত না, যেখানে সিকিউরিটির ব্যবস্থা দেখলে সাধারণ মানুষের চক্ষু চড়ক গাছ হতো, যে রুটে একাধিক বাস বন্ধ ছিল, যেখান দিয়ে সাধারণ মানুষের হেঁটে চলে বেড়ানোটাই ছিল দুষ্কর, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধের শান্তিনিকেতনে আজ পৌঁছলো লালবাজার থেকে এক বিশেষ টিম। কেন, কি বৃত্তান্ত পরে আসছি। পরের ছবিতে যাই, দেখাই আপনাদের যে একজন হোমগার্ড, তিনি কে না সাকরাইল বিধানসভার যিনি বিধায়ক, তার অঙ্গুলি হেলনে চলে এমন এক তোলাবাজ, যাকে এই অবস্থায় দাবাং পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তার পরনে দেখুন কি আছে। আর আজকে পুলিশের এই ভূমিকা, এটা গত 15 বছরে দেখতে পাওয়া যায়নি। যেমন আজ পর্যন্ত কোনোদিন এই বিষয়টা আমরা ভাবতে পারিনি যে তৃণমূল কংগ্রেসের একের পর এক কাউন্সিলরকে অ্যারেস্ট হতে হবে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে নোটিশ যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ যাবে, এবং বুলডোজার দিয়ে যখন বিতর্কিত জায়গাগুলো, বেআইনি নির্মাণগুলো ভেঙে ফেলা হচ্ছে, তখন পুলিশ কলার তুলে সেখানে দাঁড়িয়ে থাকবে। কারণ আমরা এটা দেখেই অভ্যস্ত যে পুলিশ টেবিলের তলায় লুকিয়েছে। আজকে ছবিটা একদম অন্যরকম। পুলিশের মধ্যে এই জোশ, একেবারে নতুন ভূমিকায় পুলিশকে কিভাবে দেখছি আমরা, কেন দেখছি আমরা, তার অন্যতম কারণ মাথার উপরে যে পুলিশ মন্ত্রী বসে রয়েছেন, তিনি বলছেন তার মতো খারাপ পুলিশ মন্ত্রী আর হবে না যদি দুষ্কৃতীরা মাথা চারা দিয়ে ওঠে। আজকে আলোচনা শুরু করার আগে, আমার গেস্টদের কাছে যাওয়ার আগে, শুভেন্দু অধিকারী মাননীয় পুলিশ মন্ত্রী কি বলেছিলেন, আমার চেয়ে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না, কাদের উদ্দেশ্যে বলেছিলেন, কোন পরিস্থিতিতে বলেছিলেন, আরেকবার মনে করাই বাংলার মানুষকে এবং দুষ্কৃতীদের। এখানে আমি সাডেন এসেছি, একটু আগেই আমি নগরপালকে জানিয়েছিলাম আমার এখানে গতকাল একটা অনভিপ্রেত আনফরচুনেট ইনসিডেন্ট ঘটেছে। তো হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। খুব ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। এটা জিরো টলারেন্স। আর পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশান আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। তারপর থেকে রাজ্যে বিভিন্ন প্রান্তে এই যে এতগুলো গ্রেপ্তারি, এত ঘটনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা, একটার পর একটা ছবি দেখতে পাচ্ছি। আমার সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন, আলাপ করাই তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন
প্রীতম দত্ত, বিজেপির মুখপাত্র প্রীতম রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতমকে স্বাগত জানাবো। রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস নেত্রী তথা আইনজীবী দোলন দাস, দোলনদিকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূলের তরফ থেকে নীলাঞ্জন দাস, নীলাঞ্জনকে স্বাগত জানাবো। প্রীতমের কাছে আসবো। প্রীতম, একদিকে তো আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম লেকটাউনে হাওয়ায় দুলছে মেসির মূর্তি, জানি না এটা কবে ভেঙে পড়বে। যেটা লাস্ট যে খবরটা পাচ্ছিলাম যে পূর্ত দপ্তরের যিনি এক ঠিকাদার তিনি নাকি বলছেন যে কাঠামো সরিয়ে ফেলতে হবে, নাহলে ওটাই নিরাপদ। তো এই দোদুল্যমান অবস্থা থেকে রাজ্যকে সঠিক কাঠামোয় এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা এই মুহূর্তে দক্ষভাবে শুভেন্দু অধিকারী করছেন। তাতে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রশাসনকে সঠিক পথে চালনা করা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ ঢুকছে, এটা আমরা কল্পনা করতে পেরেছি? দিদি, আসলে দেখুন পুলিশের কাজটা কি? পুলিশের কাজটা হচ্ছে যে অর্ডারগুলো আপনাদের বিভিন্ন লোকসভা থেকে শুরু করে রাজ্যসভা থেকে শুরু সব জায়গায় আইন পাস হয়, সেই আইনটা যেন একদম পার্সিউ করে নিচ অব্দি নিয়ে যাবো, এটা এক্সিকিউটিভদের কাজ। তো সুতরাং আমরা যারা পলিটিশিয়ান, যারা মানুষের আশীর্বাদ নিয়ে পলিসি মেকিংয়ের জায়গায় যাই, সেই পলিসি মেকিং হবে এবং পুলিশ বা এক্সিকিউটিভরা সেটাকে এক্সিকিউট করবে। কিন্তু এতদিন কী হতো, এতদিন যে এই মানুষের পলিসিটাই ছিল চুরির পলিসি, এবং সেই জন্য যারা এক্সিকিউট করতো তাদেরকে যারা চুরি করবে, যারা ওই গ্রিন করিডোর করে ক্যামাক স্ট্রিট এবং মমতা ব্যানার্জির বাড়ি এবং অভিষেক ব্যানার্জির বাড়িতে মুড়ির টিন করে যেভাবেই হোক টাকা পৌঁছে দিত, তাদেরকে পদোন্নতি দেওয়া, তাদেরকে গার্ড দেওয়া, তাদেরকে ওইরকম ডায়মন্ড হারবার মডেল হিসেবে তাদেরকে ইউজ করা প্রত্যেকে করেছে। সেই জন্য সবচেয়ে বেশি যাদের অসুবিধা হয়েছে সেটা হচ্ছে বাংলার জনগণ। তো সেটা বাংলার জনগণ যেমন প্রজা তেমনি রাজা, যে কথা আছে, সেম আজকে প্রজা চেয়েছে এবং প্রজার যারা সেবা করবে তাদের চেঞ্জ করে দিয়েছে। এবং চেঞ্জ করে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির অন্যতম লড়াকু নেতা, আমাদের বিরোধী দল নেতা ছিলেন। তিনি লাস্ট 5 বছর ধরে যেই প্রমিসগুলো করেছেন এবং আমাদের যে নীতি আদর্শ, সেটা নীতি আদর্শ কোনো মঙ্গলকরী নীতি আদর্শ না, ভারতীয়র যে নীতি আদর্শ, সে ভারতীয়ত্ব, সেটাই উনি বারবার নিজের শাসন ক্ষমতার মধ্যে দিয়ে সেটাই প্রকাশ পাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা জানি সে কৌটল্যের থেকে শুরু করে সব জায়গায় একটা কথাই বলা হয়েছে যে আপনার যখন প্রজাদের আপনার নিরাপত্তাটা সুনিশ্চিত করতে হবে রাজাকে। তো সুতরাং আজকে যদি আমাদের ওইখান থেকে এসে ডেমোক্রেসিতে রাজার ব্যাপার থাকে না, তো সেখানে মানুষ সেবা করার একটা সুযোগ দেয়। তো সুযোগ যাকে সেবা করার দেওয়া হয়েছে, তিনি যদি যথেচ্ছভাবে চুরি, রাহাজানি এবং সেটা করার জন্য পুলিশকে ব্যবহার করেন, পুলিশের যে অবস্থায় ছিল যে খাটের নিচে, টেবিলের নিচে, দোকানের শাটারের নিচে আর মানুষ মরছে, তারা নিজেরা বাঁচার জন্য দৌড়চ্ছিল, সেখান থেকে আজকে পুলিশ নিজের জায়গায় এসছেন। ওই সেম পুলিশ, সেম জায়গা থেকে পুলিশ, না মঙ্গল গ্রহ থেকে, না আসাম থেকে, না ইউপি থেকে কোনো পুলিশ এসেছে, সেই পশ্চিমবঙ্গের আমাদের গর্বের পুলিশ। আমাদের এই কলকাতা পুলিশকে কোথায় কোথায় কার সাথে তুলনা করা হতো, শুধু সেই পুলিশে আজকে অ্যাকশন নিচ্ছে। একটা বিষয় এখানে বলো যে দলদাসে পরিণত হয়েছিল তৃণমূল জমানায় পুলিশ, বারবার অভিযোগ উঠেছে। কেউ কেউ বাধ্য হয়েছিল সরকারের যা আবদার ইত্যাদি মেনে নেওয়ার, আর কেউ কেউ নিজে ইচ্ছে করেছিল। এই যে আমরা ছবিটা দেখছি এই মুহূর্তে, হাওড়ার এক ডনকে ধরা হয়েছে আর হাওড়ার এক হোমগার্ডকে ধরা হয়েছে। এবার কিছুদিন আগে প্রশাসনিক একটা বৈঠক করেছেন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, এবং জানি না তারপরে এই নির্দেশ দেওয়া হয়েছে কিনা, কিন্তু যাই হোক সমাজ সংস্কারের কাজ চলছে, এটা নিয়ে কোনো দ্বিমত এখানে আর পোষণ করা যায় না। কিন্তু কথা হচ্ছে এরা শুধুমাত্র দলের অঙ্গুলি হেলনে চলেছে এতদিন, বা সরকারের অঙ্গুলি হেলনে চলেছে এতদিন, সেটা কি শুধু ধরে নেব? যদি তাই হয় তাহলে শান্তনু সিনহা বিশ্বাসের 40টা ঘরের একটা রাজপ্রাসাদ, এটা দলের কথায় শুধুমাত্র, নিজের যদি ইন্টারেস্ট না থাকে। না দেখুন, এই পুলিশ কর্মীদের বেছে বেছে বার করবে কি করে তোমরা? বলছি, সেটাই বলছি যে বেছে বেছে ওনারা ওরকম পুলিশ কর্মীকেই নিয়োগ করেছে যারা নিজেদের ক্যারেক্টারটা বিক্রি করে দিয়েছে, যারা যেই সংবিধানকে শপথ নিয়ে, যে পুলিশের যখন তোমার শপথ নেওয়া হয় যে পুলিশের কাজের জন্য, তখন যেই শপথগুলো নেওয়া হয় সেটাকে বেছে দিয়ে, নিজেদের বিবেককে বেছে দিয়ে, তারও তো বাড়িতে বউ বাচ্চা আছে, তারাও যখন দেখছে সেরকম পুলিশ অফিসারদের উনি নিয়োগ করেছেন। যেই পুলিশ অফিসার, দায়িত্ব নিয়ে বলছি, এই শান্তনু সিনহা বিশ্বাস, যেখানে আমরা পিজি হসপিটালের সামনে যে চায়ের দোকান, পশ্চিমবঙ্গের সবচেয়ে দামি গাড়ি, সেই দামি গাড়িটা ওনার শখ মনে হয়েছিল, প্রতি রাত্রিবেলা আসতেন, এসে ওই দামি গাড়িতে ঘুরে বেড়াতেন এবং ঘুরে বেড়িয়ে উনি নিজেই ওখানে রুল ব্রেক করতেন, ট্রাফিক রুল, নিজের মতো থাকতেন, সবচেয়ে দামি গাড়ি উনি ইউজ করতেন। এবং বিশ্বাস করো, আজকে ওখানে যে পুরো যে পুলিশের মহল, ওনার
মানে অঙ্গুলির পুরো চলতো, উনি টাকাগুলো তুলতেন এবং টাকাগুলোর 70-30 রেশিও, ওই 70-30 রেশিওতে 70% পৌঁছে দিতেন এবং 30% যে রেশিও বলছো, ওই 30% রেশিও হচ্ছে ওই রেশিও যেটা তুমি অঙ্কটা বললে। তাই ভাবো যে কত কোটি কোটি টাকা তোলা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ তো যে এই অঙ্কটা আজকে বাজারে আসছে, যে অঙ্কটা আজকে ইডি বলছে যে কত হাজার কোটি টাকা, যে একটা সামান্য ডিসি তার পক্ষে কি মানে জাদু কাঠিতে এই তোমার হাজার কোটি টাকার একটা পুরো সিন্ডিকেট মানে তোমার চালিত হয়। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এক এক করে এখন আসছে, সবটা অনেকটা পাবলিক ডোমেনে আছে, তোমরা তোমার খবরে দেখিয়েছো। পুরো কলকাতা জুড়ে একটা সময় বম্বেতে যেরকম দাউদ ইব্রাহিমরা একটা সিন্ডিকেট রাজ চালাতো, মানে মাফিয়াগিরি চালাতো, সেম জিনিসটা কলকাতা শহরে কায়েম হয়ে গেছিলো। আজকে ভারত মানে এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে দেখেই এদেরকে আজকে নিজেদের ভোটটা দিয়ে এদেরকে সরিয়ে দিয়েছে, এবং সরিয়ে দিয়ে এখানে কোনো বিজেপির শাসন না, আইনের শাসন প্রতিষ্ঠা করেছে এবং আইনের শাসনটাই প্রতিষ্ঠা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পুলিশ আধিকারিকরা একটা মনিটর নিয়ে গিয়েছেন, আপনারা দেখেছেন সেই ছবি। এবং যেটা বলা হচ্ছে যে ওনার যেহেতু যে সিকিউরিটিটা ছিল সেই সিকিউরিটি তুলে নেওয়ার পরে এই সংক্রান্ত কিছু কাজ, যেটার জন্যই আজকে লালবাজার থেকে সাদা পোশাকে পুলিশ কর্মীরা গিয়েছিলেন। আমি একটু ছবিটা যদি বড় করে দেখানো সম্ভব হয়, এবং এখান থেকে তারপরে এই যে মনিটরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মনিটরটা এখান থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনও যেহেতু আসেনি, ফলে কী কারণে এক্স্যাক্ট পৌঁছানো হয়েছিল এই লালবাজারের টিমের তরফ থেকে বা কী কারণে এখান থেকে এই মনিটর নিয়ে যাওয়া হয়েছে, একটা প্রাথমিক যে সূত্র মারফত খবর সেটা এইটুকুই। এবার যেটা মজার বিষয় সেটা হচ্ছে যখন পুলিশ আধিকারিকরা এখান থেকে বেরিয়ে গেলেন, তখন একটা গাড়ি এখান থেকে বেরিয়ে গেল। এই যে গাড়িটা বেরিয়ে যাচ্ছে, এই গ্যারেজ থেকে এই গাড়িটা বেরিয়ে যাচ্ছে, এই গাড়িটি নাকি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নামে নথিভুক্ত। শান্তিনিকেতনের বাড়িটা আপনারা জানেন যে পুরসভায় এটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের। ইতিমধ্যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা 10 দিনের সময়ও চেয়ে নিয়েছেন। জানি না এই গাড়ি কোথায় যাচ্ছে, এই গাড়িটি কার নামে রেজিস্টার, যেটা বলা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স, দেখা যাক, হয়তো তদন্ত সাপেক্ষ। কিন্তু এই যে একটা সাম্রাজ্যের কথা প্রীতম বলছিলেন, এই যে একটা সাম্রাজ্য চলছে, এই সাম্রাজ্য যখন মানে ওই প্রত্যেকটা ইট ধসে পড়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, তখনও ঔদ্ধত্য যায়নি। আপনাদের মনে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গলা তুলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা আগে যান দেখে আসুন কোন অংশটা অবৈধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ওনার দল নেই, কিন্তু ওনার দাদাগিরি কলার তোলা এখনো আছে। আমি নীলাঞ্জনের কাছে আসার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াটা আরেকবার একটু শোনাবো। এখনো এই দাদাগিরি কিসের ভিত্তিতে, যাই হোক দেখুন কি বলেছিলেন সেদিন অভিষেক। আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে। কি বলবেন অভিষেক? যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। আসলে মুশকিল হচ্ছে প্রশ্নের উত্তর বহু বছর দিতে হয়নি তৃণমূল কংগ্রেসকে, তাই কোনো প্রশ্নের মুখোমুখি হয়ে হয়তো মেজাজ হারিয়ে ফেলছে। যাই হোক নীলাঞ্জন, এত সম্পত্তি মানে কোথা থেকে শুরু করব জানি না, কিন্তু পুলিশ আজকে তাদের ফর্মে ফিরছে, তো ভালো লাগার কথা নিশ্চয়ই তোমার। পুলিশ যদি ফর্মে ফেরে, তো আমার এখানে পুলিশকে কয়েকটা প্রশ্ন আছে যে তারা আজকের দিনে নতুন মুখ্যমন্ত্রী এসছেন, তিনি আমাদের পুলিশ মন্ত্রী, তার কথায় তারা বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন। অভিষেক ব্যানার্জির ব্যাপারটা বলে দিই, আজকে তার বাড়িতে যে পুলিশ গেছিল, আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জি এতদিন Z+ ক্যাটাগরি সিকিউরিটি পেতেন এবং সেটা বিজেপি সরকার ক্ষমতায় এসে, ডাবল ইঞ্জিন সরকার এসে সেটা প্রত্যাহার করেছেন, এবং সেই জন্য তার বাড়ির ভেতরে যেই মেটাল ডিটেক্টর ছিল এবং সেটা দিয়ে সমস্ত যাদের যাতায়াত সেটা মনিটর হতো, সেই মনিটরটা আজকে খুলে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জিনিসটা হতেই পারে, তো সেটা আজকে হয়েছে প্রথম কথা। দ্বিতীয়ত পুলিশ যেই অ্যাকশনগুলো নিচ্ছেন আজকে, ভালো তো, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য পুলিশ অ্যাকশন নেয় খুব ভালো। আমার প্রশ্ন হচ্ছে যে 10টা মানুষ মারা গেল এই পোস্টপোল ভায়োলেন্সে, তার ভিত্তিতে কতজন অ্যারেস্টেড হয়েছে, বা এতদিনও যে রাজ্যে প্রচুর বিজেপির মানুষ তো তাদের বিরুদ্ধে FIR ছিল, সেই কটার বিরুদ্ধে মুভমেন্ট হয়নি তো।
তো আমরা তো একটাও শুনিনি, অ্যাটলিস্ট আমি সংবাদ মাধ্যম থেকে শুনিনি যে একজন বিজেপির নেতা কর্মী কাউকে পুলিশ অ্যারেস্ট করেছে। তো আমাকে এটা বিশ্বাস করতে হবে যে গোটা বাংলার সমস্ত বিজেপির কর্মীরা সব একদম মানে দুধ কা ধুলা হুয়া, এটা আমার বিশ্বাস করতে হবে। মানে তোমরা এটা বুঝতে না, পারছো আমি না, এটা বলছি যে জানছো পুলিশ বিজেপি এর পেছনে পুলিশের রয়েছে। জায়গাতেই আছে। না, না, আপনি যেটা বলছেন যে এতদিন পুলিশ দলদাস ছিল, না, এখনো আমি বলছি সেটা- পুলিশ সেটা তার মানে বলছি না দলদাস ভাই, আমি ভূমিকা পালন বলছি যে করছে। বিজেপি এই খুনগুলোর পেছনে রয়েছে, এটা তোমরা অবশ্যই বলছো। অবশ্যই, আর কে খুন আচ্ছা, করবে? আচ্ছা। সিপিএম এসে খুন করবে আজকের দিনে? কে খুন করবে? এটা তো কমন সেন্স। এই প্রত্যেকটা তোমরা খুন তো- হয়েছে তোমরা তো- প্রত্যেকটা জায়গাতে তোমরা তো যেই তৃণমূল কর্মী গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার ছিলে, না, সেইটাই- এখানে সেই কোনো পয়েন্টটা বাদ গোষ্ঠীদ্বন্দ্ব দিচ্ছ গল্প কেন? নেই। গোঘাটে একটা তৃণমূল কর্মীর মুখটা থেতলে খুন করা হয়েছে, আপনারা ছবি দেখিয়েছেন। তার কজনকে অ্যারেস্ট করা হয়েছে বলুন? এই ইলেকশন চলাকালীন যখন ইসিআই এর আন্ডারে ছিল ল অ্যান্ড অর্ডার, তখন তো আমাদের সাংসদকে তার গাড়ি হামলা হয়েছে, বলুন কজন অ্যারেস্ট হয়েছে? তো ওই জন্য এই কথাগুলো মানে খুব শুনতে খুব ভালো লাগে যে পুলিশ ফর্মে ফিরেছে। ফর্মে ফিরুক, আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে তাদের তদন্ত করুক, যাকে গ্রেফতার করার, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, দুর্নীতি দমন করার জন্য, বা কোনো ক্রিমিনাল যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে সেটাকে বন্ধ করার জন্য যা করার পুলিশ করুক। মানে যেগুলো কিন্তু এই তোমরা পোস্ট করোনি, পোল সেগুলো ভায়োলেন্স করা হোক। পুলিশের যে ন্যাক্কারজনক ভূমিকা, এবং নাকি এখনো 60 দিন তো কেন্দ্রীয় পুলিশের থাকার কথা ছিল, অমিত শাহের পুলিশ তো এতদিন স্টেশন থাকার কথা বাংলায়, তারা কোথায়? তিনি তো বলেই গেছিলেন যে বাংলায় পোস্ট পোল ভায়োলেন্স হতে দেবেন না। তো যেহেতু রেজাল্টটা তাদের ফেভারে গেছে, সেই জন্য কি সবাই একদম আমি চুপ করে প্রীতমের কাছ আছে? থেকে উত্তর নেব, কিন্তু তার আগে একটা খুব দ্রুত বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে এসে আমি দিদির কাছেও যাব, ফিরছি, সঙ্গে থাকবো। দুটো রিয়াকশন দেখাবো খুব দ্রুত, আর তারপরে আমি দিদির কাছে আসবো। সেটা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, তার একটা রিয়াকশন রয়েছে, এবং পাশাপাশি সুকান্ত মজুমদার মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী কি বলেছেন, এরা দুজন শোনাই আপনাদের, দেখুন। এখন যারা ক্ষমতায় আছে তারা যেভাবে চলতে চাইছে সেটা সব ক্ষেত্রে গণতান্ত্রিক পরিসরটাকে ন্যারো হয়ে যাচ্ছে। বেআইনি নির্মাণ হয়েছে এবং তিনি তো প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত নয়। লোকে তো এরকমও বলে স্কুলেও নাকি মাস্টারমশাইরা তাকে প্রশ্ন করতো না, ওনাকে বেঞ্চে থাকলে পরের জনকে প্রশ্ন করতো, ওকে বাদ দিয়ে করতো আর কি। তো এই প্রথমবার জীবনে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, তো সময় তো লাগবেই, সহজে তো উত্তর দিতে পারবে না, উত্তর দেওয়ার অভ্যেস নেই। তো প্রশ্ন উনি করতেন, অন্যরা উত্তর দিতেন, এখন উনি উত্তর দিচ্ছেন। আরও অনেক এরকম পরিবর্তন হবে, বিজেপির সরকার এসছে তো। দোলনদির কাছে আসি। দোলনদি, সার্বিকভাবে পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন? দেখুন, আপনি যদি দেখতে চান, মানে আমরা যদি দেখি মানে বিগত দিনের কথা, যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন পুলিশের যে ভূমিকাগুলো আমরা দেখেছি, প্রথম 5 বছর সবাই খুব কাজ করে। ফার্স্ট অফ অল যখন কোনো নতুন সরকার আসে, আমরা তৃণমূলের ক্ষেত্রেও দেখেছি যে প্রচুর কাজ করছে পুলিশ, একদম সে যেখানে বলছে অ্যারেস্ট করে নিচ্ছে, মানে তখন যা বলছে তাই হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে যখন 5 বছর যখন ক্রস করা শুরু হয়ে গেল, তারপরেই শুরু হলো তৃণমূলের যেটা আমাদের পিকচার, যে চুরি ডাকাতি যেগুলো হচ্ছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখতে পেলাম। চারধারে যে রেপ কেস, তার বিরুদ্ধে তাদের মানে কোনো ধর্ষণ যে হচ্ছে, তার বিরুদ্ধে তো এমপি এমএলএরাই যা বক্তব্য রেখেছে টিভির পর্দায়, কাকলি ঘোষ দস্তিদার যে কথাটা বলেছে যে এগুলো একটা গোটা কেস, রেপ হতেই পারে। তারপর টাকার ব্যাপারেও আমাদের মুখ্যমন্ত্রী, তখন বিগত দিনে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, তিনি অনেক ধরনের রেট ফিক্স করেছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, দেখুন আজকে নতুন সরকার, বিজেপি সরকার সবে 20 দিন হয়েছে এসছে, আমরা দেখতে পাচ্ছি কাজ করছে। প্রথম কাজ হচ্ছে সব কিছু যারা পুরসভার যেগুলো নিয়মের বাইরে গিয়ে যে বিল্ডিং, সেই বিল্ডিংগুলো ভাঙার কাজ করছে, খুব ভালো কথা। কিন্তু এবার আমাদের দেখতে হবে যে এই যে পদ্ধতিটা কতদিন ধরে চলে, পুলিশের এই ভূমিকাটা কতদিন ধরে চলে, বা কীভাবে তারা কাজ করে। তাছাড়া পোস্ট পোল হওয়ার পর বিভিন্ন মানুষের উপর কিন্তু আমরা দেখেছি যে অত্যাচার হচ্ছে। কি অত্যাচার হচ্ছে? এই ধরুন কার কানের সামনে বলছে চোর 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 চোর, কন্টিনিউ বোঝা তৃণমূল করে, তাদের কানের সামনে চোর চোর বলা হচ্ছে। এবার দেখুন, চুরি যদি করে থাকে তাহলে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাক। তাদেরকে তো তাদের কর্মীদের দিয়ে কানের সামনে চোর চোর বলাটা তো একটা ইরিটেটিংমূলক ব্যাপার। এবার কে চুরি করেছে কে চুরি করেনি সেটা তো প্রমাণ সাপেক্ষ। এবার যদি কাউন্সিলররা চুরি করে থাকে, সবাইকে তুলে নিক, আমাদের কোনো আপত্তি নেই, জনগণ তো বলতে চুরি করে নেওয়ার জন্যে। তাহলে এই যে পোস্টপোনের পর যে যারা চুরি করেছে কি করেনি, তাদেরকে যে এইভাবে উত্ত্যক্ত করা হচ্ছে, তো সেটার বিরুদ্ধে পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। একটা মানুষকে তো পিছন পিছন যেতে মানে বলতে তো পারে না যে চোর চোর চোর, সে আদৌ চোর কিনা সেটাকে প্রমাণিত হোক, বা তাকে তারা যদি মনে করে পুলিশ, আমরা অ্যাডভোকেসিতে জানি সমোটো পুলিশ অনেকে অ্যারেস্ট করতে পারে, তাহলে সমোটো অ্যারেস্ট করে নিক। যদি মনে হয়, এবার ধরুন কাউন্সিলরগুলোকে অ্যারেস্ট করছে, এবং অনেক কাউন্সিলর এখনও আছে যারা এখন অ্যারেস্টই হয়নি,
এখনও অ্যারেস্ট হয়নি, আমি নিজে জানি। তারা এত চুরি করেছে এবং যে ধরনের পুরসভাতে যে ধরনের মানে প্ল্যান স্যাংশন হয়নি তারপরেও বিল্ডিং উঠেছে, সেই সব বাড়িগুলোকে বের করুক, সেই সব বাড়িগুলোকে বের করে তাদেরকে নোটিশই তাদেরকে এবার ভাঙতে বলুন। আমি তো জানি, কারণ আমি তৃণমূলের সময় আমি এমন অনেক বাড়িতে নোটিশ করেছি অ্যাজ এ অ্যাডভোকেট, আমি দেখেছি সেগুলো তৃণমূলের সময় ভাঙা হয়নি, কিন্তু এখন যে ভাঙা হচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু আমি বলছি সেগুলোকে সবগুলোকে চিহ্নিত করুক এবং পুলিশের ভূমিকা দেখুন। আজকে আমরা দেখতে পাচ্ছি ভালো, কিন্তু আমরা এটা তো সময় দেখব, কারণ সময় তো অতিবাহিত হওয়ার পর মানুষ খোলস থেকে সাপ বেরোয়। তা আমরা আগে দেখি। এই যে মানে মাননীয় মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বলছেন না আমার থেকেও খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না, স্পষ্টভাবে বলছে দুষ্কৃতীদের উদ্দেশ্যে ওখানে দাঁড়িয়ে। আর আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম যে উনি বলছেন গুন্ডা কন্ট্রোল করি। এটা তো খুব অদ্ভুত একটা বিষয় যে মানে পুলিশ মন্ত্রী তিনি মানে এটা বলবেন কি করে? হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেছিল যে গুন্ডা কন্ট্রোল করুন। এবার দেখুন, আমরা তো দেখুন মানুষ তো পরিবর্তন চেয়েছে, পরিবর্তন আমার এটা খুব অদ্ভুত লেগেছে দোলনজি যে মানে একটা প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাকি একজন বিরাট সৈনিক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস করে দাঁড় করে বলছে তুই তো বোমা বাঁধিস। মানে তুই বোমা বাঁধিস ওই প্রশাসনিক মিটিংয়ে, সেখানে অন্যান্য যারা আমলা সচিব প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত রয়েছে, তাদের সামনে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী একজনকে দেখিয়ে বলছে তুই বোমা বাঁধিস, এবং তারপরে কোনো স্টেপ নেই। একটার পর একটা অন্যায় করেছে বলেই তো আজকে তৃণমূল কংগ্রেস শেষ হয়েছে। মানুষ তো দেখেছে তার অন্যায়গুলো। এই যে আজকে ধরুন যে বেআইনি যে কাজগুলো, তারপরে এই যে রেপ কেসের যে আসামিদের যে না ধরা, তারপরে আপনার এই সিন্ডিকেটের ব্যাপার, তারপরে ধরুন আপনাদের এই যে বালি সিন্ডিকেট, খাদান সিন্ডিকেট, বিভিন্ন সিন্ডিকেট, মানুষ তো দিনের পর দিন মানে অত্যাচারিত হয়েছে বা উত্তপ্ত হয়েছে। তাই জন্যই তো মানুষ পরিবর্তন হিসাবে এই মানুষ বিজেপিকে নিয়ে এসেছে। একদমই তাই। এই যে থেকে বেশি তৃণমূলের যে অত্যাচার তার এটা ফলক না। মানে এই যে আমরা একটা গ্রাফিক্স দেখাচ্ছি, দেখুন একটা তথ্য আমি একদম খুব কম দিনের মানে 5 তারিখ 5th মে টু 22nd মে, এই কয়েকদিনের একটা হিসেব এখন আমরা তুলে ধরছি এই মুহূর্তে একটা গ্রাফিক্সের মাধ্যমে, যে কাউন্সিলররা কি করেছে। মানে গোটা মে মাস জুড়ে আমরা হিসেব দিচ্ছি না, তার মধ্যেই কয়েকটা দিনকে এখানে মার্ক করা হয়েছে। দেখুন গ্রেফতারি নামা, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এদের বিরুদ্ধে কি মারাত্মক অভিযোগ। 22শে মে পর্যন্ত একটা পরিসংখ্যান আমরা তৈরি করেছি, এবং মানে এটা তো মানার কোনো কারণ নেই যে পুলিশ তৃণমূল জমানায় জানতো না এদের বিরুদ্ধে অভিযোগ, কারণ এদের বিরুদ্ধে অভিযোগ তো আজকে নতুন করে তৈরি হয়নি। এই অভিযোগগুলো পাওয়ার পরে পুলিশ এতদিন ব্যবস্থা নেয়নি, এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে কথা বলার সাহস হয়নি। আজকে হচ্ছে, তার কারণ সরকার বদলেছে এবং এই বদলের পেছনে সাধারণ মানুষের বিরাট সমর্থন। প্রীতমের কাছে আমি আসবো, নীলাঞ্জনের অনেক কিছু বলার রয়েছে, প্রীতমের কাছে আসবো। প্রীতম, পুলিশের এখনকার ভূমিকা নিয়ে যেমন আমরা এই কথা বলছি ঠিকই যে হ্যাটস অফ, কারণ যিনি চালনা করছেন পুলিশকে, তিনি যা বলে দিয়েছেন তারপরে পুলিশের একেবারে ফ্রিডম নিয়ে কাজ করাই উচিত। কিন্তু তারপরেও কিছু অভিযোগ নীলাঞ্জন করছে এবং দোলন্দি বলছে যে দেখা যাক পরবর্তীতে কি হয়। আমি তোমাকে, যেহেতু তোমার কাছে ভিডিও আছে কিনা জানি না, এন্টারলি তাপস নস্কর তার ভিডিওটা চালিয়ে দেখো, তার বাড়ির লোক কী বলছে। তো যা বলছে তৃণমূল এখনও মিথ্যে কথা বলা ছাড়ছে না, সেগুলো তার জবাবও মানুষ দেবে। এবং আমি দোলন্দির কথা বলছি, দেখুন দোলন্দির কথাতে দোলন্দিও সব জানে, উনিও বিভিন্ন অরাজকতার বা বিভিন্ন ইললিগাল প্রমোটিংয়ের বিরুদ্ধে লড়েছেন বা কাজ করেছেন। উনি জানতেন যে তৃণমূল কংগ্রেস খুব অরাজকতা করছে, মানুষের খুব খারাপ কাজ করছে, তবুও এনারা সব জেনে শুনেও ইন্ডিজোট করছে। তো এটা মানুষ দেখছে। তো সুতরাং, এবং আজকে তুমি মানে এই যে পুরো ন্যারেটিভটা যে এতদিন চলেছে না, যে আমরা বারবার বলেছি যারা পশ্চিমবঙ্গের ভালো চান তারা সবাই একসাথে আসুন, একটা প্ল্যাটফর্মে আসুন। একটা কথা বলি, বিকাশবাবু বলছেন যে আমি আমার পেশার কারণে মামলা লড়ছি। দোলন্দিও যদি কথা বলেন যে আমি আমার পেশার কারণে মামলা লড়তে গিয়ে দেখেছি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এরকম কিছু অভিযোগ উঠেছে, এখানে তো তার পেশাগত পরিচয়টা আলাদা আর তার কাজের জায়গা, ব্যাপারটা হচ্ছে দলগত জায়গা, মানুষের একটা নীতি আদর্শ বলে একটা ব্যাপার থাকে। তো আমরা যে দল করি তার নীতি আদর্শের জন্য করি, কেউ সিন্ডিকেট করার জন্য করে না। এখানে যারা বসে রয়েছি আমরা সবাই তাই। তো নীতি আদর্শটার মধ্যে তো পেশা থাকে, পেশার মধ্যেও যদি সেটাতে কোনো ইলিগাল কিছু থাকে, আমরা কি সে পেশাতে আমরা কোনো সেটা অ্যাকসেপ্ট করি? সেটা করি না। তো আমরা সেই নীতি আদর্শ দেখছি যে আমরা এরা চোর, এই পুরো টপ টু বটম চোর,
তবুও আমরা তার সাথে জোট করছি। সুতরাং বাংলার মানুষের তোমার চ্যানেলের মাধ্যম দিয়ে বলছি যে ইন্ডি জোটকে ভালো করে বুঝে নিন। তার কারণ হচ্ছে আজকে যে ম্যান্ডেটটা আপনারা দিয়েছেন তো পুরোটা ইন্ডি জোটের এগেনস্টে, মমতা ব্যানার্জি ইন্ডি জোটের সঙ্গী, তো ইন্ডি জোটকে বুঝে নিন। তার কারণে আগামী দিনে আমি তোমাকে বলে দিচ্ছি তৃণমূল বলে কোনো দলটা থাকবে না। যেটা ফেস করতে হবে আমাদের সেটা হচ্ছে ওই যে তুমি আজকে যেটা ফলতার নির্বাচনী দেখতে পেয়েছো, সেম জিনিসটা এটা পুরো বাংলায় হবে। তো সেই জন্যই বলতে চাইছি যে এদেরকে এখন থেকে চিনে নিতে হবে। এরা হচ্ছে মমতা ব্যানার্জি এ টিম থাকলে এরা বি টিম, এরা যদি এ টিম থাকে মমতা ব্যানার্জি বি টিম। তো এটা বারবার হয়ে এসছে লাস্ট 50 বছর ধরে পশ্চিমবঙ্গকে জলাঞ্জলি দিয়ে গেছে। তো সুতরাং আজকে যে সরকার এসছে, আজকে সরকার প্রথম যে স্টেপ, যে সমাজের সাথে যে সরকারের ফার্স্ট যে যার সাথে কথা হয় সেটা হচ্ছে পুলিশ। সেই পুলিশকে আপাতমস্তক ঠিক করার দায়িত্ব মাননীয় শুভেন্দু অধিকারী নিয়েছেন এবং আপনারা দেখছেন শুধু কথায় না কাজ হচ্ছে। বেশ, না, না, আমি দুটো কথা আমি বলবো। একটা ব্রেক নিয়ে দিদি, তাহলে বলতে সুবিধা হবে, কারণ মাঝখানে নাহলে কাটতে হবে। আমি আসবো দুজনের কাছেই আসবো। একটা খুব দ্রুত বিরতির পরে আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবো। আচ্ছা, একটা দাবি উঠেছে বিরতিতে যাওয়ার সময়, সেটা হচ্ছে নিরঞ্জন বলছে যে একটু জনতার দরবার নিয়ে কথা হবে, জনতার দরবার নিয়ে কথা হবে। তার আগে আমি কেটেছিলাম দিদিকে, যেহেতু আমি তাই একটু উত্তরটা নিয়ে নেবো বিরতিতে যাওয়ার আগে। না, আমি যেটা বলতে চাইছি, প্রীতম যেটা বলছিল যে ইন্ডি জোট, তো ইন্ডিয়া জোটের যে ব্যাপারটা, দেখুন কেন্দ্র একটা অন্য জিনিস আর রাজ্য জায়গাটা অন্য জিনিস। কেন্দ্রের যে ভূমিকার আগেই তো আমাদের সঙ্গে সিপিএমেদের জোট ছিল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ব্যাপারটা কিন্তু শুধু কেন্দ্রের ক্ষেত্রে, ওটা আমাদের রাজনৈতিক অঙ্ক। সেখানে রাজনৈতিক এআইসিসি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপর আমাদের থাকতে হবে। কেন আমাদের দলটা কিন্তু কোনো আঞ্চলিক দল নয়। বিজেপি যেমন একটা সর্বভারতীয় দল, আমরাও কিন্তু সেই ক্ষেত্রে আমরাও কিন্তু সর্বভারতীয় দল। এই দুটি দলই আছে যেটা কিন্তু আমরা কেন্দ্রশাসিত একদম পুরো একদম সর্বভারতীয়। না দেখুন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ব্যাপারটা হয়, এটা যদি সত্যি হয় যে তৃণমূল কংগ্রেস, নিরঞ্জন রেগে যেতে পারে আমার উপর, তৃণমূল কংগ্রেস নেই, দলটা কোনো অস্তিত্ব নেই, কংগ্রেসের মতো সর্বভারতীয় দল সেটা থাকলো। আমরা তো ওই জন্যই আমরা একা লড়েছি। এই তৃণমূল কংগ্রেস যদি আপনাদের সাথে মিশে যায়, সেটা নিয়ে ভাববার বিষয়বস্তু আছে। মানে এখনকার পরিস্থিতি সমস্ত পরিস্থিতির উপর ডিপেন্ড করে। রাজনীতিটা আছে যে উনি বোম বাঁধতে পারেন, তো নেবেন কিনা দলে সেইটা তো একটা বিচার্য বিষয়। সেটা তো আমাদের দলীয়, দেখুন আমি একজন দলীয় কর্মী, এবার দলীয় সিদ্ধান্ত যেটা সিদ্ধান্ত নেবে এআইসিসি, যেটা আমাদের রাহুল গান্ধী সিদ্ধান্ত নেবে যে উনি কি করতে চাইছেন। তবে আগামী দিন আমরা তো অবশ্যই অপেক্ষা করে বসে আছি ওনার একটা সিদ্ধান্তের অপেক্ষায়। বর্তমান দিনে রাজনৈতিক পরিস্থিতি টোটালি চেঞ্জ হয়েছে, তার এগেনস্টে যে কি প্রসপেক্টাস আসে তার জন্য আমরা অপেক্ষায় থাকবো অবশ্যই ভাবে। তারপরে এটা নয় যে ইন্ডিয়া জোট বলেই আমরা তৃণমূলকে সাপোর্ট করছি, রাজ্যে তৃণমূলকে সাপোর্ট করব, এরকম ধরনের কোনো ব্যাপার নেই। যদি এরকমই থাকতো তাহলে আমরা বলতাম না যে নতুন যে সরকারের সাথে আমরা সাধু। ভোট চুরি নিয়ে আগামী সময় আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর পাশে থাকবেন, এটা রাহুল গান্ধীই বলেছেন, যে অভিযোগটা উঠছে। যাই হোক, ভোট চুরি দেখুন, বৈঠক আছে, জুন মাসে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক আছে, ওটা আলাদা বিষয়। সেখানে বিভিন্ন সর্বভারতীয় ইস্যুস থাকে, সেগুলো নিয়ে আলোচনা হয়। সেটা একটা আইডিওলজিক্যাল অ্যালায়েন্স, সেটা বিজেপির যেই ফ্যাসিবাদ তার বিরুদ্ধে সেই অ্যালায়েন্স গড়ে উঠেছিল। যাকে তো এই এখন যে শুনছি যে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে, আমি জাস্ট জানতে চাই পুলিশকে কি সারদা এবং নারদা কেসের ব্যাপারেও ইনভেস্টিগেট করার ফ্রি হ্যান্ড দেওয়া আছে? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অ্যাকিউজড শুধু নন, আমি মনে হয় তিনি চার্জশিটেড ইন বোথ দিস কেসেস। তো আমার এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি একটা কথা মানে একটা একটা বিষয় বললেন যে যদি তৃণমূল আর কংগ্রেস যদি মানে মিলে যায়, অলিক কারণে এটা নিয়ে এখন মানে এটা সম্পূর্ণ একটা মিডিয়াতে একটা ভাসিয়ে দিলেন আপনি আজকে। না আমি যেহেতু আপনি এটা বললেন, আমিও একটু লিবার্টি নিতে চাই। আমি আজকে দলীয় মুখপাত্র হিসেবে থাকলেও একজন অ্যানালিস্ট হিসেবে এটুকু নিশ্চয়ই বলবো যে যদি এরকমটা হয়, মমতা ব্যানার্জি উড বি দ্য বেস্ট কংগ্রেস প্রেসিডেন্ট। যদি কংগ্রেস যদি তাকে যদি কোনো ইনভিটেশন দেয় তো সেটা ভেবে দেখতে পারে। তো সেটা এই একটু আগে যেটা আমি বললাম সেম জিনিসটা ভাই আজকে মেনে নিল। তার কারণ হচ্ছে দেখো, এই আমি তো বললাম না যে পুরো যেটা সিস্টেম চলছে, সেই সিস্টেমটা এর আগে মানুষ বুঝতে পারতো না যে কী বলতো। 2021 আমরা দেখেছি যে কিছু ভোট কংগ্রেসে, কিছু ভোট সিপিএমে, কিছু ভোট এ করে ভোট ভাগাভাগি হতো। এরা যা সবটাই এক, এ টিম আর বি টিম, সেটা মানুষ আজকে তৈরি হয়েছে কংগ্রেস থেকে বেরিয়ে এসে। সময় তো
তো সুতরাং এই যে এ টিম আর বি টিম, কে এ টিম বি টিম, কোথায় সেটিং, কি ব্যাপার, সবটা আজকে মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এই মমতা ব্যানার্জির যে অগণতান্ত্রিক একটা অবস্থা, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সরকারে একদমই না, আমরা তো সরকারে এসেছি বলে 10 জনকে খুন করে এখন এত বড় বড় কথা মানে না। 10 জনকে খুন করেছে তোমাদের পার্টি, বিজেপি 10 জনকে খুন করেছে। একজনকে অ্যারেস্ট করেছে, একজন কংগ্রেস তো এর আগে দুবার এসেছে। একে একে শুনি। না না, এক মিনিট দোলন্দি আমাকে একটা কথা বলুন। দোলন্দি অহংকার কিসে? দোলন্দি আমাকে একটা কথা বলুন। দোলন্দি দিদি কারণ হয়ে যায়। দিদি একটু আমাকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্লিজ আমি একটু একে একে শুনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নয় কিন্তু কংগ্রেস প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তৃণমূল তিনি বক্তব্য রাখছেন। না আমি তো সেটা মানবো না, কারণ আমাদের এই ধরনের হ্যাঁ আমাদের মানছি না যে তৃণমূল জোর করে চাপিয়ে দেওয়া, জোর করে চাপিয়ে দেওয়া কথা পাচ্ছি না। একে একে শুনি প্লিজ। কংগ্রেসের যিনি এমএলএ, মাননীয় এমএলএ, তিনি চাইলে তৃণমূলে যুক্ত হতে পারেন। হ্যাঁ আরেকবার বলো। কংগ্রেসের তো একজন মাত্র এমএলএ, তিনি চাই আগেরবারও করে এসেছো আগে, দুজন করে এসেছো, দুজন এমএলএ, তোমরা এটা করে এসেছো তো। নিজে কনফিডেন্স পান না এখন ভোটে লড়ার সময়, কি মুশকিল কথা। বলতে দিন চাপানো রাজনীতি চলবে না। আচ্ছা দোলন্দি আগে কমপ্লিট করুন, আমি আসছি দোলন্দি কমপ্লিট করুন। নিজে মনে ভেবে না যে আমি আমার এটা টিভিতে বলছেন বসে সঞ্চালক বললেন। আমরা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় প্রচারগুলো করছেন, এক মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় প্রচারগুলো করছেন, বেশিরভাগ সভাতে উনি বলছিলেন ওই জগাই মাধাই ইত্যাদি। তো সেখানে কংগ্রেসকেও টানা হয়েছে, সেখানে সিপিএম কেও টানা হয়েছে, বিজেপিকে তো টানা হয়েছে। না এক মিনিট আমি বলছি যে এই ধর এরকমটা যদি হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে, এবং উনি তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম বাম এবং কংগ্রেসের হাত ধরারও একটা হালকা করে বার্তা দিয়ে রেখেছেন, বিশেষ করে বামেদের। আমি জানি না, যেহেতু বাম কোনো প্রতিনিধি নেই, আমি এই বিষয়টা ঢুকতে পারছি না। কিন্তু যদি এটা হয়, এরকমটা যদি সত্যি আগামী দিনে হয়, মানে এটা বাংলার মানুষ কিভাবে নেবে আমার খুব জানার ইচ্ছে। আমি একটু নীলাঞ্জনের কাছে আসি। নীলাঞ্জন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাম আছে, কংগ্রেস আছে, সবাই আছে। মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে একটা যেহেতু এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, সেখানে তারা যদি চান কংগ্রেস এবং সমস্ত অবিজেপি যে পার্টিগুলো আছে এখানে যারা ইলেকশন ফাইট করেছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে তিনি আহ্বান করেছেন। এবার সেটাই আমার মনে হয় সিপিআই এমএল শুধু একটা পজিটিভ বার্তা দিয়েছে, তাছাড়া আর কোনো পার্টি দেয়নি। তো চ্যাপ্টার ইজ ক্লোজ। এছাড়া কেন্দ্রীয় স্তরে আমাদের যে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে জোট রয়েছে, পার্লামেন্টারি জোট, সেটা কিছুদিন পরেই মানে একটা মিটিংও আছে, জুন মাসে মিটিং আছে, মমতা ব্যানার্জি ইতিমধ্যেই বলেছেন। তো সেটা একটা আলাদা প্রেক্ষিত। বাংলার ক্ষেত্রেও তিনি একটা আহ্বান করেছেন, সেটাতে কংগ্রেস এবং সিপিএম তারা এগ্রি করেনি, ঠিকই আছে। জনতার দরবার নিয়ে কথা বলছি, তারা তো এমনিতেই বিজেপি বি টিম এবং সি টিম হিসেবেই তো, মানে বঙ্গ সিপিএম এবং প্রদেশ কংগ্রেস, তারা তো সেই হিসেবেই কাজ করে। বলা যাচ্ছে না বিজেপি কি তৃণমূলের এ টিম না বি টিম, সেটাও বলা যাচ্ছে না। আবার কোথা থেকে আসলো? বিজেপি আর তৃণমূল যে সম্মুখ সমরে লড়াই করছে, সেটাই তো ইলেকশনের রেজাল্টের ফলাফল। আপনাদের এত সেটিং তত্ত্ব, আমি 15 বছর ধরে শুনলাম সেটিং তত্ত্ব, আর বিজেপি এ টিম, আর বিজেপি চলে এলো ক্ষমতায়। এ টিম হচ্ছে আর কখন থেকে বি টিম হচ্ছে, এটাই রাজনীতিতে বোঝা খুব ভালো লাগছে। আমার দারুণ লাগছে ওই এক্সপ্রেশনটা প্রীতমের। প্রীতম হাসি, মানে হাসি আনন্দের হাসি হতেই পারে, সরকারে এসছে আনন্দের হাসি হতেই পারে। দেখুন, আমরা তো মানুষের সেবার জন্য রাজনীতি করি, তো এই আপনার কে বি টিম কে সি টিম এসব বলে আমাদের লাভ নেই। মানুষ আমাদের অনেক বড় আশীর্বাদ দিয়েছে, অ্যান্ড পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবল রাজনৈতিক যোদ্ধা হিসাবে আমাদের যা যা করতে হয়, সত্যিকারের হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, এই স্লোগানটাকে শুধু স্লোগান না, বাস্তবায়িত করার জন্য আমাদের প্রত্যেক কার্যকর্তা থেকে আজকে এমএলএ থেকে শুরু করে মন্ত্রীরা থেকে শুরু করে সবাই নেমে পড়েছেন, 24/7 কাজ করছেন, 24/7। তার কারণ হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টে যেভাবে পটহোলস ওনারা করে রেখেছেন না, রাস্তায় পটহোলস না, প্রত্যেক ডিপার্টমেন্টে। আজকে তুমি ওই জনতা দরবারের কথা বলছিলে, এমন কোনো ডিপার্টমেন্ট নেই
দেবরতী এমন কোনো ডিপার্টমেন্ট নেই, হেলথ টু এডুকেশন, এডুকেশন টু মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি টু পঞ্চায়েত, এমন কোনো ডিপার্টমেন্ট নেই কাগজপত্র নিয়ে চলে এসছে, জমি থেকে শুরু করে নিজেদের বাড়ি ঘর তো লোকে তোমার নিয়ে নিচ্ছে। এই কয়েকদিন আগে বেলেঘাটায় একজনের বাড়ির উপরে সে দোতলা বাড়ি করে এক গুন্ডা সেখানে বাড়ি করে ফেলেছে। সেই জন্য আজকে তোমার ওই একই আইন কিন্তু একই, ওই আইনে যেই আইন তোমার আগেও ছিল, মমতা ব্যানার্জি যখন ছিলেন তখনও সেই আইন ছিল, সেই আইনের মানে তোমার বলেই কিন্তু ওই তোমার অবৈধ কনস্ট্রাকশন তোমার ভেঙে দিয়ে ওনার যে জায়গাটা সেটা পুরো ঢেকে দিয়েছিল। মানে এরকম অবৈধ কনস্ট্রাকশন, আমি কলকাতা পুরসভার কথাই শুধু বলছি, বাকিগুলো ছেড়ে দিলাম, মানে কত সংখ্যায় আছে এই হিসেবটা কি তোমরা মানে করতে পারছো? দেখো, প্রথম কথা হচ্ছে যে এই কত সংখ্যায় আছে এই হিসাবটা তোমার পাবলিক, মানে আমি শুধু বাড়ির কথা বলছি, অন্য কিছু না। প্রথম কথা হচ্ছে দেখো, এই যে ধরো একটা সূক্ষ্ম বিভাজন, এটা তোমাদেরকে বুঝতে হবে যে বিজেপি এবং বিজেপির যে সরকার এই দুটো আলাদা। ভারতীয় জনতা পার্টি আমরা পলিটিক্যাল পার্টি, আমাদের প্রতিনিধিরা জিতে আজকে যে গভর্নমেন্টটা হয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, প্রত্যেকের গভর্নমেন্ট, যারা আমাদের ভোট দিয়েছে তাদেরও গভর্নমেন্ট, যারা আমাদের ভোট দেয়নি তাদেরও গভর্নমেন্ট। তো এই জন্য গভর্নমেন্টের যে মানে তোমার যে জবাব সেটা যখনই হবে যে কটা টোটাল আছে সেটার যে ডিটেল রিপোর্ট কখন হয়, যখন ওই কলকাতা মিউনিসিপ্যালিটিতে তোমার অধিবেশন হবে, সেই কলকাতা মিউনিসিপ্যালিটিতে এখন ওইখানকার কাউন্সিলররা বলছে যে ফাইল স্ট্যাক করে রেখেছে, সে ফাইলগুলো চুরি করার চেষ্টা করছে। তো সুতরাং আমরা মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, সব কাউন্সিলর রিকোয়েস্ট করেছি যে ওটা উনি দেখেন, ওখানে অ্যাডমিনিস্ট্রেটরকে বসিয়ে ওটা যদি রোধ করা যায়, এবং এটা এখন ওনারই দায়িত্ব, এবং কলকাতা মিউনিসিপ্যালিটি বলুক যে কত ইললিগাল কনস্ট্রাকশন টোটাল হয়েছে। সেটা আমাদের কাছে ডেটা নেই এখনও, কিন্তু আমরা মোটামুটি এখন জানি প্রায় 1000 থেকে 1500 বাড়িতে অলরেডি নোটিশ মানে লাস্ট 2 দিন ধরে পড়ে গেছে, অ্যাজ পার অ্যাজ মাই নলেজ। আচ্ছা, পুলিশ আমি আসবো নীলাঞ্জন, কিন্তু একটা ব্রেক আমাকে নিতে হবে। আর এই পুলিশ যে দেখছি না আমরা যে এই কাউন্সিলরদের অ্যারেস্ট করছে বিভিন্ন জায়গা থেকে, একজন তো আত্মহত্যাও করলেন এবং বলা হচ্ছে যে তার নাকি মানে ভয়ই নাকি এই আত্মহত্যা, যদি তাকেও অ্যারেস্ট হতে হয়, জানি না সেটা কি তদন্ত সাপেক্ষ। কিন্তু এই যে পুলিশ বিভিন্ন সময়ে মানে এই ধরনের ইলিগাল কনস্ট্রাকশন হোক, অন্যান্য কোনো অভিযোগ হোক, সেই কারণে অ্যারেস্টগুলো করছে, আগামী সময়ে পুলিশের ওপর এক্সপেকটেশন আমাদের বাড়বে খুব স্বাভাবিকভাবে। সেই জায়গা থেকে সেইটাকে কিভাবে ম্যানেজ করা সম্ভব, বা সত্যি কথা বলতে কি যে ছবি গত 15 বছরে দেখতে পায়নি বাংলার মানুষ, সেই ছবি যখন এখন দেখতে পাচ্ছে, তখন এই এক্সপেকটেশন যেটা তৈরি হবে সেই বোঝা, মানে সেটা কোনোভাবে বোঝা হবে না। তো একটা বিরতি নিই খুব দ্রুত, বিরতির পরে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এই বিরতিতেও বিশ্বাস করুন আমাদের খুব মুখরোচক কিছু আলোচনা চলছিল, মানে ওই তৃণমূল নেতাদের কার কোথায় বাড়ি, আর নীলাঞ্জন কিছুতেই মানবে না, যাই হোক সে তো মানবে না, কি করা যাবে, মানছে তো, কিন্তু এই যে বলছে যে ঠিক আছে আমরা এখন দেখতে চাই পুলিশকে দাবাং ভূমিকা, তো তোমরা কেন করতে পারলে না? আমার তো এটাই প্রশ্ন, যে তোমরা এখন দেখতে চাইছো যে পুলিশের কাছে যে ভূমিকাটা। আচ্ছা, একটা কথা আমাকে বলো ভাই একটু, এই মমতা বন্দ্যোপাধ্যায় কি জনতার দরবার করতেন? হ্যাঁ, মমতা ব্যানার্জি তো কবে করলেন আমরা তো জানতেই পারি। তার বাড়িতে প্রত্যেক শুক্রবার করে জনতার দরবার বসতো, কোনো মিডিয়া মানুষ, এবং সব থেকে বড় কথা মমতা ব্যানার্জি তো নিজে তো চিঠি তো নিতেন মানুষের থেকে, তার সিকিউর, এবং সেই জিনিসটা আমি নোটিস করলাম পারতো ওইখানে। হ্যাঁ, সেখানে মানুষে যেতেন, না সেখানে মানুষে যেতেন, আমি জানি বলে বলছি, এবার যারা জানতেন না তারা যেতেন না, অনেকেই চিঠি পাঠাতেন। 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তুমি যেতে পারো। না, আমার কিছু নেই, আমি পার্টির ক্ষুদ্র কর্মী, পার্টি এখন মানে এখন পার্টির আমাদের কথা মনে পড়েছে, পার্টি আমাদের দায়িত্ব দিচ্ছে, ভালো কথা, কিন্তু আমি পার্টির ক্ষুদ্র কর্মী। না বলছি, আরে আমি শুনুন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্বীকার করেছে যে পার্টি আলটিমেটলি চোরদের থেকে বেরিয়ে এসে দেখা করা যায় না, মনে পড়েছে, এটাই দেখা করা যায় না, এটাই যথেষ্ট। আজকে আমাকে একটু বলতে দিন, আজকের একটু আগে দেবারতীদি যেটা বলছিলেন যে মানে পুলিশের উপর তো এক্সপেকটেশন বাড়ছে, মানুষ 15 বছরে এই অ্যাক্টিভিটি দেখেনি, কি অ্যাক্টিভিটি দেখছে যে অপোজিশনের ওপরে প্রথম দিন থেকে ক্র্যাকডাউন, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখনো কিন্তু পুলিশকে কিন্তু নিরপেক্ষভাবে কোনো অ্যাক্টিভিটি করতে এখনো দেখিনি। আমি একজনও, আপনি দেখাতে পারবেন না আমাকে একজন বিজেপির কর্মী সমর্থক কেউ অ্যারেস্টেড হয়েছেন বা তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন হয়েছে? এই যে ইলিগাল না বলবেন না, তুমি তোমার টাইমে বলবে না হতে, আমি জানি না, অ্যাটলিস্ট মিডিয়াতে রিপোর্টেড নয়, বা সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। না, আমাদের বারুইপুরের ক্যান্ডিডেটকে মেরে অ্যারেস্ট করা হয়েছে, মেরে সব মিডিয়া দেখিয়েছে। সুতরাং যেগুলো বলছো ভুল বলছো। না, একটা কেস তুমি বলতে পারলে, একটা কেস, বহু কেস। আমি তোমাকে দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে বলছি
যে তুমি এফআইআর করেছো, কারো বিরুদ্ধে এভিডেন্স আছে, পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেয়নি। আমি বলছি আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এটা গত 5 বছর আমি প্রচুর এফআইআর করেছি। তৃণমূল আমলে পুলিশ এতটাই মানে দরদি ছিল মানুষের উপর, মানে কেউ ক্রাইম করলে সেটা বিজেপির হলেও কোনো অ্যাকশন নিত না। এই দরদি জিনিস আমি দেখেছি। এটা দরদি ক্রাইম এটা দরদি, মানে সাইবার ক্রাইম বিধানসভায় এফআইআর হলেও কোনো অ্যাকশন নিত না। বুঝতে পেরেছি, বিধানসভায় আজকে হচ্ছে ভালো কথা, কিন্তু এটা অপোজিশনের বিরুদ্ধেই হচ্ছে, এইটাই আমি বলতে চাই। আর জনতার দরবার এটা আগেও হতো, আগেও হতো। আর আজকে এটা যেটা প্রীতম দা, দাঁড়াও প্রীতম দা, বলছিল যে সবার সরকারটা সবার, শুধু বিজেপির দ্বারা পরিচালিত, কিন্তু আজকে জনতার দরবারটা হচ্ছে কোথায়? এটা কি নবান্নে হচ্ছে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি বা তিনি যেখানে রেসিডেন্স আছেন সেখানে হচ্ছে তো বিজেপির পার্টি অফিসে। তো তাহলে এটা কি করে এটা বিজেপি সরকার না জনতা সরকার হলো? পশ্চিমবঙ্গে একটাও সিএম তৃণমূলের জনতার দরবারটা যাচ্ছে। প্রশ্নটার উত্তরটা নিয়ে প্রশ্ন করেছো তো। তুমি পশ্চিমবঙ্গে 15 বছর একটাও সিএম রেসিডেন্স দেখাতে পারবে না। তার কারণ হচ্ছে ছিল না 15 বছর আমার কেন স্বাধীনতার সময় উত্তরটা নিয়ে তুমি আজকে একটা সরকারের আমলে উত্তরটা নিয়ে খুব বেশি সময় নেই, কোনো সিএম রেসিডেন্স পর্যন্ত নেই। আজকে একটা সরকারের আমলে মমতা ব্যানার্জি প্রথম 3-4 বছর জনতা দরবার কোথায় করতেন? কালীঘাটে, যেই কালীঘাটে চারিদিক থেকে টাকা তোলার এখন বদনাম আসছে, সেই একটা ক্লাবের মধ্যে, সেই ক্লাবটার মধ্যে এবং আজকে এই জন্য আমাদের পার্টিটার নাম জনতা পার্টি, বুঝবে না? এই জন্য পার্টিটার নাম জনতা পার্টি। প্রত্যেকটা জনতা এসে তাদের অভিযোগ কোথায় জানাবে? আমাদেরকে জানাচ্ছে। আমাদের যে সর্বোচ্চ নেতা সেটা নিচ্ছেন, প্রেসিডেন্ট এবং সিএম মিলে সেটাকে আজকে যেটা হচ্ছে বিজেপির দুজন সাধারণ সম্পাদিকা বসে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাঙ্কড বাই বিজেপির দুজন সাধারণ সম্পাদিকা। তুমি তো নিজে স্বীকার করছো যে পুলিশের কাজ করেনি, এটা থ্যাংক ইউ তোমার। না পুলিশ এর আগে ভীষণ লিনিয়েন্ট ছিল। আমি বলছি লিনিয়েন্ট ছিল। মমতা ব্যানার্জি তো বলছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে যে আমরা চাইলে নিতে পারতাম, আমি নিতে দিইনি। আজকে রাজনৈতিক সৌজন্য এইটা আমি একটু থামাই, দুজনকে থামাই, একদম শেষ করতে অনুষ্ঠান। আমি একটু দিদির কাছে আসবো। নিরঞ্জন এক মিনিট ভাই, আমি একটু দোলন্দির কাছে আসি। এক মিনিট নিরঞ্জন, খুব অন্যদিকে চলে যাচ্ছে না আমি দোলন্দি একটা কথা বলুন, দোলন্দি দিদি সরকারে আর একজন এসে এখন না, আমাকে একটা কথা বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জনসভায় বললেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই, ডিজে বাজবে 4 তারিখের পর। তো এই যে নীলাঞ্জন বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে যখনই যা স্টেপ নেওয়ার দরকার হয়েছে, আমরা দেখেছি, এটা ওনাকেও বলতে শুনেছি একাধিকবার, যে আমি করতে পারতাম কিন্তু আমি করলাম না, এটা আমার রাজনৈতিক সৌজন্য। আরে যে ভুল করছে তাকে আমি যদি ছেড়ে দিই, কেন করবো ভাই? উদার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা আমরা যেটা দেখেছি, এই টু মাচ অফ ডেমোক্রেসি যেগুলো আমরা দেখেছি, সেইগুলো মানে এতদিনও তো রুলস ছিল। বিজেপি তো নতুন আইনসভায় এনে নতুন কোনো আইন পাস করেনি। বিজেপি যেগুলো করছে তার মানে সমস্ত কিছু ওয়াজেন আইন, সমস্ত কিছু লতে ছিল। বলে চিরকুটে চাকরি হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হলো না, কেন ছেড়ে দেব? কেন? এটা তো প্রশ্নটা থেকেই যাবে। আমারও প্রশ্ন, পুলিশ তো অ্যারেস্ট করতে পারতো, আমাদের এত দুর্নীতি কিছুই তো হলো না। তো সেটাই তো 15 বছর ধরে একটা সরকার ক্ষমতায় থেকে মুখপাত্র এসে বলছে হত্যা হয়ে গেল, সেই প্রশ্নটাকে ওনারও এইটাই আছে। তৃণমূল আজকে দেখুন, তৃণমূল কংগ্রেস হাস্যকর জায়গায় চলে গেছে। ভাই আমাকে তোমাকে বলতে দাও, তোমার সময় বলবো। আজকে দেখুন, এই যে অভিষেকের বাড়িটা একটু দেখাচ্ছিলেন না, ওখানে ভাবুন, আপনি নিজে বলছেন যে ওখানে কোনো বাস চলতো না, মানুষ যেতে আসতে পারতো না, সেখানে আজকে মানুষ ফ্রিলি হাঁটাহাঁটি করছে। তো সুতরাং আইন কি আলাদা আছে? আইন কিন্তু আলাদা। তার সামনে দিয়ে বাস চালাও তুমি, হয়েছে? আমি বললাম মমতা অভিষেক ব্যানার্জি কি সিএম?
আরে জেড প্লাস ক্যাটাগরি প্রোটেক্টি তো সবাই Z- একই হয় Z class- ব্যানের জন্য দায়ী ছিল একটু আইনটা শুনে একটু আইনটা হ্যাঁ না আমি হ্যাঁ। একটা কথা বলি, একটা রাস্তা তো কখনোই পথ অবরোধ করা যায় না। আমি আমার ইচ্ছে মতন 144 করে করে বারবার জিনিসটাকে আমি যদি 6 মাস করে করে বাড়িয়ে নিই, তাহলে আমার রাস্তা দিয়ে আমি ওই রাস্তা দিয়ে আমি চলতেই পারবো না। একটা প্যান্ডেল করে রেখে দিল, একটা রাস্তায় লোক যেতে পারছে না, ঠাকুর কিনতে যেতে গেলে মানুষের মানে ওইটুকুনি বাউন্ডারির মধ্যে তাকে ঠাকুর কিনতে হবে। কোন আইনের মধ্যে পড়েছে উনি? কোন লর্ড ব্যারিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়? একটা বাচ্চা ছেলে, সে আজকের এমপি জিতেছে কার জন্য? মমতা ব্যানার্জির জন্য। অবশ্যই। তাহলে সেই জন্য দাঁড়িয়ে এত বড় বড় কথা কিসে? কি বড় বড় কথা বলেছে অবশ্যই। প্রশাসনটাকে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছে Z plus আরে বাকি এমপিও তো রয়েছে। রাহুল গান্ধী বাকি এমপিও ছিল রাহুল গান্ধী তিনি কি বলতে রাহুল ছিলেন? গান্ধীর সঙ্গে একজন সাধারণ অভিষেক MP, বন্দ্যোপাধ্যায় তাকে তুলনা। এসপিজি দেওয়া হতো কেন তুলনা করবো? একদম দুজনের নয়, সাংসদ একদম দুজন নয়। সাংসদের তুলনা করছে কেন রাহুল করবো না? গান্ধী আর অভিষেক ব্যানার্জি। কেন নয়? কে একদম রাহুল নয়। গান্ধী? এই প্রীতম দা, রাহুল ইন্ডিজো গান্ধী লড়ছে কিন্তু। অভিষেক ব্যানার্জি 3 বারের এই সাংসদ। প্রীতম না কিচ্ছু difference না। আচ্ছা আজকে সময় শেষ করবো বাংলার কিন্তু। পাপ্পু ভার্সেস দিল্লির পাপ্পু। আচ্ছা ইন্ডি জোটের শুভেন্দু আর- ইন্ডি জোটের এই ছবিটা আমার আমি ভালো তো লাগে কে দেখতে। পাপ্পু বলিনি, যাই হোক, তোমাদেরকে যাই হোক, আলোচনা। আমি আজকে সময় আরে নেই। আমি তো কোন পাপ্পুরা আজকে সময় নেই, বলিনি। শেষ করতে হবে আমি তো অনুষ্ঠান। কোন প্রত্যেককে পাপ্পু ধন্যবাদ বলিনি। সময় দেওয়ার জন্য। আর আপনারা এতক্ষণ দেখছিলেন, আপনাদেরও ধন্যবাদ। আর শেষ করতে হবে দিদি, একদম এখানেই শেষ করবো। অন্যান্য খবরের জন্য চোখ থাকুন সিএনএ।